আসসালামু আলাইকুম। আমি অষ্টাদশী আপনাদের সামনে উপস্থাপন করছি নীলচিরকুট উপন্যাসের পর্ব 6। কে অপেক্ষা করছে এই অদ্ভুত চাহনি লোকটির জন্য? প্রিয় কেউ? নিশ্চয়ই প্রিয় কেউ, নয়তো অত হন্তদন্ত আর অস্থির কেউ হয়। নম্রতার মনটা আবারও বিষাদময় হয়ে উঠল। এই অসভ্য লোকটিও তার প্রিয় মানুষটিকে কত কত ভালোবাসে, তার জন্য কেমন অস্থির হয়ে পড়ে। অথচ নম্রতার সে, তবে কি ভালোবাসা সব সময় ভালোবাসা হয় না? মাঝে মাঝে ভালোবাসাটা ভুল ভাষা, মিথ্যা ভাষা হয়। নম্রতার সেও কি তবে মিথ্যে বেসেছিল? সত্য বাসেনি? একটু ভালোবাসেনি? একটুও না? নয়তো ওভাবে বিয়ের জন্য রাজি হয় কেউ? কই, নম্রতা তো হয়নি। বারান্দার গ্রিলে লেপ্টে থাকা লতানো গাছটার নাম জানা নেই নম্রতার। লাল টুকটুকে ফুল ফুটে থাকা গাছটির নাম কি হতে পারে ভাবতে ইচ্ছে করছে না। কুঞ্জলতা, তরুলতা, মাধবীলতা টাইপ কিছু হবে নিশ্চয়ই। হলে হোক, ফুল গাছের নাম নিয়ে নম্রতার কোনো মাথা ব্যথা নেই। নাম দিয়ে ফুল বিবেচনা করাটা বোকামি। ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ফুল দেখে আকৃষ্ট হওয়ার নিয়ম আছে, নাম জানতেই হবে এমন কোনো নিয়ম নেই। পৃথিবীর প্রায় সব ফুলই সুন্দর হয়, কিন্তু সব ফুলের নাম সুন্দর হয় না। এই যে রেড স্পাইডার লিলি নামের ফুলটি, আরেকটার অদ্ভুত নাম হলো মৃতদেহ ফুল। কি আশ্চর্য! ফুলের মতো সজীব প্রাণবন্ত একটা উদ্ভিদের নাম এমন বিদঘুটে কেন হবে? ফুলের নাম শুনেই যদি চোখের সামনে ফ্যাকাশে ভয়ঙ্কর মৃতদেহের ছবি ভেসে ওঠে, তাহলে তো চলবে না। ফুলের নাম হতে হবে স্নিগ্ধ, আবেগী। নম্রতার ইচ্ছে হলো ওই লাশফাঁসের জনককে ধরে এনে বলা, ইউ রিয়েলি নিড টু ইমপ্রুভ ইউর কমন সেন্স ডাফার। কিন্তু বলা হলো না। আমাদের জীবনে সব ইচ্ছা পূরণ করার জন্য হয় না, কিছু ইচ্ছা শুধু ইচ্ছে করার জন্যই হয়। নম্রতার এই ইচ্ছেটাও তাই, সুতরাং ইচ্ছে পূরণের আবশ্যকতাও নেই। নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলল, টকটকে লাল ফুলগুলোতে আলতো আঙুল ছোঁয়ালো। সাথে সাথেই মসৃণ শীতল এক অনুভূতি খেলে গেল ডান হাতের তালুই। ফুলগুলো কি অদ্ভুত লাল! নম্রতার মাথাতে চট করেই কড়া নেড়ে গেল এক অদ্ভুত নাম। মুহূর্তেই এই অপরিচিত ফুলটির নাম ঠিক করে ফেলল নম্রতা। আজ থেকে এই ফুলের নাম হবে রক্তফুল, ব্লাড ফ্লাওয়ার। এই ফুলের নাম শুনতেই চোখে ভেসে আসবে থোকা থোকা তাজা রক্ত। নম্রতার উলটপালট চিন্তার মাঝে আর্তনাদ করে উঠল একজোড়া কুকুর। নম্রতা গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো। কুকুরগুলোকে দেখা যাচ্ছে না। নিকষ কালো অন্ধকারে তিনতলার উপর থেকে কুকুরের অবস্থান টের পাওয়া কথা নয়। কুকুরগুলো আবারও ডাকছে। আচ্ছা, এই মাঝরাতে কোনো এক গোপন কষ্টে নম্রতার মতো তারাও কি কাঁদছে? দূর থেকে ভেসে আসা ওই ডাকে কি বিষণ্ণতার ছাপ আছে? নিশ্চয় আছে, নয়তো তাদের আর্তনাদে অন্ধকারটা আরেকটু বিষণ্ণ আর গাঢ় লাগছে কেন নম্রতার বুক চিরে বেরিয়ে এলো আরও একটি দীর্ঘশ্বাস। হলের পাশে ঝোপের মাথায় দুই একটা ঝিঝি পোকা নির্বিকার আলো ছড়াচ্ছে। নম্রতার বিষণ্ণ চোখ তাদেরকে হঠাৎই আকাশ থেকে খসে পড়া জীবন্ত তারা বলে মনে হলো। সেগুলো যেন আকাশব্যাপী ছড়ানো ছিটানো তারক ফুলের মালা। নম্রতা এক সমুদ্র বিষণ্ণতা নিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে রাজ্যের কান্না। বেশ কিছুদিন চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে থাকার পর নম্রতার মনে হলো তার আর বাঁচতে ইচ্ছা করছে না। এক বুক অসহায়ত্ব নিয়ে জীবনের চাকাটা ঘুরতে চাইছে না। এবার তার বিশ্রাম চাই, আদর মাখা বিশ্রাম। কাছাকাছি কোথাও আবার ডেকে উঠল সেই কুকুরের দল। নম্রতা চোখ নামিয়ে আবার নিচের দিকে তাকালো। কুকুরের তীক্ষ্ণ আর্তনাদের সাথে মিলেমিশে ঘড়িতে 12 ঘন্টা বাজলো। সেই সাথে বাজলো মৃদু মেসেজ টোন। নম্রতা ক্লান্ত চোখে ফোনের দিকে তাকাতেই চোখে মুখে বিস্ময় খেলে গেল। নোটিফিকেশনে আরফান আলম নামটা চোখে পড়তেই নিজ দায়িত্বে কুঁচকে গেল ব্রুজোড়া। আপনি এখন কেমন আছেন? কাল রাতে দেওয়া অতগুলো উলটপালট মেসেজের পর আরফান যেচে পড়ে নখ দিয়েছে ভাবতেই বিস্ময় ছড়িয়ে পড়ল নম্রতার চোখে মুখে। নম্রতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বেশ রয়েসে উত্তর দিল, ঠিক আছি, আপনি? আলহামদুলিল্লাহ। আরফানের এমন উত্তর পর বলার মতো কিছুই খুঁজে পেল না নম্রতা। কি বলবে, কি বলা যায় এসব ভাবতে ভাবতে আরফান লিখল, আপনাকে ওই অবস্থায় ফেলে আসার জন্য দুঃখিত। আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। দিনের ওই সময়টাতেই ব্যক্তিগত মানুষগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। সরি এগেইন। নম্রতা নিজের মনে হাসলো। হুট করে প্রশ্ন করে ফেলল, প্রিয় মানুষটিকে ভীষণ ভালোবাসেন তাই না?
মেসেজ সিন হলো, কিন্তু উত্তর এলো না। নম্রতা নিজের ভুল বুঝতে পেরে খানিকটা অপ্রস্তুত হলো। তাড়াহুড়ো করে লিখল, সরি, এভাবে আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি আমার। ইটস ওকে। প্রশ্নটা ততটাও ব্যক্তিগত ছিল না। তাকে আমি ভীষণ নয়, হয়তো তার থেকেও বেশি ভালোবাসি। এজন্য তার বরাদ্দ সময়টুকু এক বিন্দু অন্য কাউকে দিতে সাহস পাই না। পাছে রেগে যায় বা কষ্ট পায়। বয়োজ্যেষ্ঠরা বলে মেয়েদের রাগ নাকি সাংঘাতিক। আমি সাংঘাতিক রাগে ভস্ম হতে চাই না। কালো মেঘে ডুবে থাকা নম্রতার মনটা একটু নড়ে চড়ে উঠল। ভালোবাসা নামক অনুভূতিটা এত অদ্ভুত কেন? ভালোবাসার ছোট্ট একটা গল্প শুনলেও এত সুখ সুখ অনুভূতি হয় কেন? বুকের কোথাও একটা তীক্ষ্ণ ঈর্ষা জাগে, আবার সেই মনই মিষ্টি আনন্দ নিয়ে প্রার্থনা করে বেঁচে থাকুক ভালোবাসা, সুখে থাকুক ভালোবাসাবাসীর মানুষগুলো। কি আশ্চর্য এই নিয়ম, কি আশ্চর্য এই মন। নম্রতা ছোট্ট শ্বাস টেনে নিয়ে উত্তর দিল, কথাটা খুব একটা মিথ্যে নয়। মেয়েদের রাগ সত্যিই সাংঘাতিক, তবে তারা বিনা কারণে রাগ করে না। রাগের পেছনে শক্ত কোনো কারণ থাকে। উপাস থেকে উত্তর এলো, তাই নাকি? পৃথিবীতে তাহলে আপনি একমাত্র নারী যার রাগের পিছনে কোনো কারণের প্রয়োজন হয় না, অযথা রণচণ্ডী রূপ নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। আরফানের মেসেজে কপাল কুঁচকে এলো নম্রতার। বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাঁধিয়ে ফেলি মানে? আপনি কি মাঝরাতে ঝগড়া করার জন্য নখ দিয়েছেন আমায়? আরফান যেন বেশ বিস্মিত হলো। বলল, ঝগড়া? আর আমি ঝগড়া করি না। সত্যটা বললাম, ঝগড়া করাটা আপনার স্বভাব, আমার নয়। নম্রতা ফুঁসে উঠে বলল, আপনি অসহ্য একটা মানুষ। আমি কখনোই অযথা ঝগড়া করি না। আপনি সেই কালপ্রিট যে প্রথম থেকে আমাকে বিরক্ত করছেন। ওসব ছাড়ুন, অনাধিকার চর্চা না হলে একটা কথা বলি। নিশাদকে ভালোবেসে খুব একটা সুখী আপনি হবেন না। আপনি বরং তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আরফানের মেসেজ দেখে বেশ অবাক হলো নম্রতা। লিখল, আপনি অনুমতি চাইলেন ঠিক, কিন্তু অনুমতি দেওয়ার মতো সময়ই দিলেন না। আর নিশাদে কী সমস্যা আপনার? কোনোভাবে আপনি ভিলেন হওয়ার চেষ্টা করছেন না তো? এমনও তো হতে পারে নিশাদের বিয়েটি কথা আদৌ হচ্ছেই না, অথচ আপনি বাংলা সিনেমার ভিলেনদের মতো কথা বাড়াচ্ছেন। সবসময় উল্টো বোঝাটা নিশ্চয়ই আপনার জন্মগত রোগ। আজব কথাবার্তা। আপনাদের মধ্যে কথা বাড়িয়ে আমার কী লাভ? আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। বলার পর বুঝতে পেরেছি বলাটা উচিত হয়নি। আল্লাহ হাফেজ। মেসেজটা সেন্ড করেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল আরফান। পুরো ব্যাপারটি ঘটল নিঃশব্দে। কোথাও কোনোরূপ শব্দ হলো না। ফোনের কোনো প্রকার ক্ষতি হয়েছে বলেও মনে হলো না। ঘরের পরিবেশ রইল আগের মতোই নিস্তব্ধ, শীতল। হুট করে রেগে যাওয়ার স্বভাব আরফানের নেই। চোখের সামনে ভয়ানক কিছু ঘটে গেলেও রাগ হয় না আরফান। কিন্তু এখন রাগ লাগছে। নিজের উপর প্রচণ্ড রাগে মাথা ফেটে যাচ্ছে। বিকেলে মেয়েটির এহেন দুর্দশা দেখে সত্যি খুব মায়া হচ্ছিল আরফানের। তাই ভেবেছিল মেয়েটাকে একটু সাবধান করা যেতে পারে। কতই আর বয়স হবে মেয়েটার, 22 অথবা 23। কিন্তু মেয়েটা তো ধানি লঙ্কা। সবসময় উলটপালট এক্সকিউজ লাগানোর চেষ্টা করে আরফানের গায়ে। আরফানের ভাবনার মাঝে মেসেজ টুন বাজল। নম্রতার মেসেজ, আল্লাহ হাফেজ পরে বলুন, আগে আপনার বন্ধুর নাম্বারটা দিন, তাহলে বুঝবো আপনি স্টোরি ক্রিয়েট করতে চাচ্ছেন না। নম্রতার মেসেজে আবারও মেজাজ চটে গেল আরফানের। স্টোরি ক্রিয়েট করছে মানে? এই মেয়ে তাকে ভাবেটা কি? আরফানের রাগের পারও তরতর করে বাড়ছে। নম্রতার আইডিকে ইগনোর রেখে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল আরফান। মেয়েটাকে ব্লক করা যাবে না। আরফান যে রেগে আছে তা ওই উদ্ভট মেয়েটাকে বুঝতে দেওয়া যাবে না। বোকারা হুটহাট রেগে যায়। আরফান কখনোই বোকাদের দলে পড়ে না, ভবিষ্যতেও পড়বে না। আরফান ফোন রেখে ল্যাপটপটা কোলে তুলে নিল। কাজে মন বসছে না। মেজাজ খারাপ ভাবটা কিছুতেই কাটানো যাচ্ছে না। রাগ আর জেদগুলো দলা পাকিয়ে মস্তিষ্কের তীক্ষ্ণ ব্যথা তৈরি করছে। আরফান দ্রুত সিদ্ধান্ত নিল, এই উদ্ভট ঝামেলাপূর্ণ মেয়েটির সাথে কথা বলা তো দূর, তাকে নিয়ে একরত্তি ভাববেও না। বেশিরভাগ মানুষই ভাবনা আর কাজ দুটো গুলিয়ে ফেলে। শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক টিকে থাকতে পারে না। কিন্তু আরফান পারে। তার ভাবনা এবং কাজ একই গতিতে চলে। সুতরাং নম্রতা নামক অতি অদ্ভুত মেয়েটির সাথে যে আরফানের ভবিষ্যৎকালে কোনোরূপ কথা হবে না, তাতে আরফান মোটামুটি নিশ্চিত, চিন্তাহীন। শহরে দিগন্ত নেই। ইট পাথরে আটা বিল্ডিংয়ের সারিগুলোকে দিগন্ত বলা যায় কি না বুঝতে পারছে না নাদিম। নাদিমের হাতে গিটার, কপালে চিন্তার ভাঁজ। অন্যমনস্ক মনে গিটারের তারে উলটপালট সুর তুলে দিগন্ত বিষয়ক চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে সে। 2 দিন থেকে নতুন একটা টিউশনি জুটেছে তার। জেলা জাজের মেয়ে, বেতনের অঙ্ক বিরাট।
মাসে 10,000 তো অবশ্যই, তার সাথে ভিন্ন ভিন্ন নাস্তার ব্যবস্থা। প্রথম সুযোগ টিউশনিটা লুফে নিলেও 2 দিনের মাথায় বিরক্ত ধরে গিয়েছিল তার। কী সব অদ্ভুত প্রশ্নে মাথা খারাপ করে দিচ্ছে মেয়েটা। কাল হঠাৎই বলছে ফসলের মাঠ দিগন্ত বিস্তৃত হয়, দিগন্ত বিস্তৃত শহরের মাঠ হয় না। এই ধরুন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, ঢাকা শহরের বিরাট বিল্ডিংয়ের পেছন থেকে সূর্য উঠলেও কি সেটা দিগন্ত বিস্তৃত, নাকি অন্য কিছু? প্রশ্নটা শুনে নাদিম কিছুটা থতমত খেয়ে গিয়েছে। সাংঘাতিক প্রশ্ন, বিষয়টা এভাবে ভেবে দেখেনি নাদিম। সাইকোলজি স্টুডেন্টদের দিগন্ত নিয়ে অত ভাবনা চিন্তার প্রয়োজন হয় না। দিগন্ত বিস্তৃত খেলার মাঠ না পাটের ক্ষেত, দিগন্ত বিস্তৃত খেলার মাঠ না পাটের ক্ষেত, তা নিয়ে ভাবার কাজ বাংলা বিভাগের ছাত্রদের হলেও হতে পারে, কিন্তু নাদিমের না। সে গিয়েছে ইংরেজি পড়াতে, ইংরেজি পড়িয়ে চলে আসবে। সেখানে দিগন্ত ফিগন্ত কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। নাদিমের শতভাগ ধারণা মেয়েটা ইচ্ছে করে নাদিমকে হেনস্থা করার চেষ্টা করছে। নাদিমকে বিব্রত হতে দেখে পুচকো মেয়েটা ভীষণ মজা পাচ্ছে। বড়লোকের মেয়েদের এই এক সমস্যা, এরা অন্যকে বিব্রত করে আলাদা একটা মজা পায়, যা মধ্যবিত্ত ঘরের মেয়েরা করে না। নাদিম ফুস করে নিঃশ্বাস ফেলল। সাদা শার্ট পরে চায়ের স্টলের সামনে এসে দাঁড়ালো রঞ্জন। গরমে ফর্সা রংটা টকটকে লাল হয়ে উঠেছে, পাতলা ঠোঁটজোড়া কিশোরী মেয়েদের মতো, হাতে আঁকা সুন্দর। নাদিম অন্যমনস্ক চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। রঞ্জনের মতো এমন সুপুরুষ আজকাল চোখে পড়ে না বললেই চলে। রূপকথার রাজকুমারগুলো হয়তো রঞ্জনের মতোই হয়ে থাকবে। নাদিম হঠাৎই হেসে উঠে বলল, শালা, তোরে মাঝে মাঝে মাইয়া মনে হয় আমার। তুই সত্যি পোলা তো? প্রুফ দে তো। আই হ্যাভ বিরাট সন্দেহ। দেখা দেখা। রঞ্জনের সুন্দর ভ্রুজোড়া কুঁচকে এলো। ভার্সিটিতে পা রাখতেই বন্ধুর এমন কথায় খানিকটা অপ্রস্তুত হলো। পরক্ষণে রাগে লাল হয়ে বলল, একদম মুখ খারাপ করাবি না বলে দিলাম। সকাল সকাল মুখ খারাপ করাতে চাই না। কথাটা বলে ডান পাশের বেঞ্চিতে আরাম করে বসলো রঞ্জন। ঘন চুলগুলোতে হাত চালিয়ে বলল, মামা, 1 কাপ কড়া চা দাও তো, সঙ্গে 2টা বিস্কুট। তুই নাস্তা করছিস? নাদিম গিটারে নিরন্তর বাজনা বাজিয়ে সুর তুলে বলল, পকেটে টাহা নাই মামা। ওই মামারে, পকেটে টাহা নাই আমার। রঞ্জন হেসে ফেলল। 1 কাপ চা দিতে বলে এদিক ওদিক তাকালো। কপাল কুঁচকে বলল, অন্তু, নম্রতা, ওরা সব কই? হারামিরা পড়তে পড়তে মরে যাচ্ছে নাকি? নাদিম পাত্তা না দিয়ে বলল, বাল পড়ছে ও। নাদিমের কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে ছুটে এলো ছোঁয়া। গায়ে থাকা নীল ফতুয়া কাদায় মাখামাখি, 1 পায়ে জুতো, অন্য পা খালি, ডান হাতে ব্যাগ আর বাম হাতে 1 পাটি ছেঁড়া জুতা। মোটা ফ্রেমের চশমাটা নেমে এসেছে নাকের ডগায়। ছোঁয়ার এমন অবস্থায় খানিকের জন্য কথা বলতে ভুলে গেল নাদিম। রঞ্জন হতভম্ব চোখে তাকিয়ে রইল। ছোঁয়া হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। রঞ্জন বিস্ফোরিত চোখে চেয়ে প্রশ্ন করল, এ কি হাল তোর, এ অবস্থা কেন? ছোঁয়া জোরে জোরে শ্বাস ফেলে কিছু বলার প্রস্তুতি নিতেই চোখ মুখ কুচকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলে উঠল নাদিম, এই তুই ক্যাডায়, যা ভাগ। ইস কি বিশ্রী, আমার তো ঘেন্না পাচ্ছে। শেষ কথাটা অনেকটা ছোঁয়াকে নকল করে বলল নাদিম। ছোঁয়া টলমলে চোখে একটা ক্রোধ নিয়ে তাকালো নাদিমের মুখে। নাদিমের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। এর মধ্যেই রাস্তাঘাট উড়িয়ে বাইক নিয়ে এসে পৌঁছালো অন্তু। বাইকটা পার্ক করেই হতবিহ্বল কণ্ঠে বলল, এই বিশ্রী মহিলাটাকে। কথাটা বলেই মুখ টিপে হাসলো অন্তু। তার সাথে হাসি ফুটলো বাকি দুজোড়া ঠোঁটেও। ছোঁয়ার রাগ যেন এবার আকাশ ছুলো। মুখ ফুলিয়ে কাঠের বেঞ্চিতে বসতে লাফিয়ে উঠল নাদিম। ওই, তুই আমার লগে বসবি না। তুই একটা অ্যালার্জি, আমি কোনোরূপ অ্যালার্জির পাশে বসতে চাই না। উঠ তুই, উঠ শালি। ছোঁয়ার চোখ মুখ দেখে মনে হলো সে যে কোনো সময় ভ্যা করে কেঁদে দেবে। তার এমনিতেই মন খারাপ, তার উপর বন্ধুদের ব্যবহারে সে মোটামুটি বিক্ষিপ্ত। তার এখন কেঁদে কেটে মরে যেতে ইচ্ছে করছে। 2-3 মিনিটের মাথায় নীরা আর নম্রতাও যুক্ত হলো আড্ডায়। ছোঁয়াকে নিয়ে একটু আধটু চোখ টিপাটিপি করার পর ভীষণ গম্ভীর আর সিরিয়াস হয়ে কাহিনী জানতে চাইল। ছোঁয়া কাঁদো কাঁদো কণ্ঠে যতটুকু বলল তার অর্থ এই, শাহবাগের বিশাল জ্যামে আটকে পড়েছিল তার বিশাল বাপের বিশাল পাজেরো গাড়ি। সেই গাড়িতে টানা 1 ঘন্টা বসে থাকার পর ছোঁয়ার মনে হলো সে হেঁটে হেঁটে ভার্সিটি অবধি আসতে পারবে। এটা আহামরি কঠিন কাজ নয়। তাছাড়া একঘেয়েমি জীবনে খানিকটা অ্যাডভেঞ্চার হলেও মন্দ হয় না। ভাবনা মতো গাড়ি থেকে নামলো ঠিক,
কিন্তু কিছুক্ষণ চলার পরেই বাধল এক বিপত্তি। রাস্তার পাশে বাচ্চাগুলো নিয়ে হেঁটে আসছিল এক পাগলি। তার বক্ষদেশ উন্মুক্ত। বাচ্চাটি তার ক্ষুধা নিবারণের জন্য মুখ কুঁচকে এসেছিল ছোঁয়ার। খানিকটা ঘৃণা ভরে তাকিয়েছিল মাত্র, তাতে খেপে গেল পাগলি। বাচ্চা কোলে রেখেই রাস্তার পাশ থেকে একটা ইট তুলে নিয়ে ধেয়ে এলো ছোঁয়ার পিছে। চেঁচিয়ে বলতে লাগলো, তুই তাকালি কেন? খাড়া সেমনি খাড়া। সেই সাথে বাপ মা তুলে অকথ্য গালি, যার বেশিরভাগের অর্থই ছোঁয়ার অজানা। পাগলিকে ধেয়ে আসতে দেখে প্রথমে হাঁটার গতি বাড়িয়ে তারপর দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে পালিয়েছে ছোঁয়া। সেই দৌড়াদৌড়িতেই এই কাদা মাখামাখি আর জুতো ছেঁড়া। ছোঁয়ার গোটা কাহিনী শুনে সবাই কিছুক্ষণ মুখ চোখ গম্ভীর করে বসে রইল। তারপর হঠাৎ হুহা করে হেসে উঠল সবাই। নাদিমের হাসির বহর দেখে মনে হচ্ছে সে পারলে মাটিতে গড়াগড়ি করে হাসে। নীরা হাসতে হাসতে কেঁদেই ফেলল। ছোঁয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল। তার আবারও কান্না পাচ্ছে। জ্যানত্যান কান্না না, কান্না করতে করতে পৃথিবী ভাসিয়ে দিতে ইচ্ছা করছে। হাসাহাসি শেষ করে ছোঁয়াকে রিকশায় তুলে বাসায় পাঠিয়ে দিল রঞ্জন। রিকশাওয়ালাকে সাবধানে চালাতে বলে নম্রতার দিকে প্রশ্ন ছুড়ল, তোর প্রেম কাহিনীর কি খবর জানেমান? নম্রতা হেসে ফেলে বলল, কুত্তা, আবার জানামান বললে মার খাবি। পর মুহূর্তে গম্ভীর হয়ে বলল, আমার প্রেম কাহিনী ঘন কুয়াশায় ঝাপসা হয়ে আছে। সব কাহিনী নিশাত সাহেবের কাছে গিয়ে জট পাকাচ্ছে। নিশাত সাহেবের সাথে আমার কথা হওয়াটা খুব জরুরি দোস্ত, কিন্তু এর ডাক্তার তার নাম্বার দিচ্ছেই না, বেয়াদব ডাক্তার। রঞ্জন গম্ভীর মুখ করে বেঞ্চিটিতে বসল। কপালের ভাঁজ গাঢ় হলো। অন্তু প্রশ্ন ছুড়ল, কেন, কি বলে বেটায়? নাম্বার দিতে টাকা চায়? দূর, টাকা চাইবো কেন? টাকা চাইলে তো হতোই, সমস্যাটা অন্য জায়গায়। ব্যাটার সাথে আমার যখনই কথা হয় তখনই কোনো না কোনো একটা ঝামেলা লেগে যায়। এখন তো মেসেজে রিপ্লাই দিচ্ছে না, কিছু একটা কর দোস্ত। নাদিম এতক্ষণ গিটারটা বুকের উপর রেখে বেঞ্চে লম্বালম্বিভাবে শুয়েছিল। নম্রতার কথায় উঠে বসলো। দুর্বোধ্য হেসে বলল, রিপ্লাই কি রে? শুধু রিপ্লাই নয়, বেটা আরও অনেক কিছু দিবে, জাস্ট অপেক্ষা বন্ধু, অপেক্ষা। নাদিমের মুখের দিকে তাকিয়ে রইল চারজোড়া প্রশ্নবিদ্ধ চোখ। ঘড়িতে 5টা বাজতে আর 40 মিনিট বাকি। আরফান ক্লান্ত চোখে ঘড়িতে চোখ বুলালো। দেয়াল ঘড়ি থেকে চোখ সরিয়ে হাতের ঘড়ির দিকে তাকালো। সময়ের হেরফের হয়নি, পুরোপুরি 4টা 20। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে প্রেসক্রিপশনে মনোযোগ দিল। প্রেসক্রিপশন লেখা শেষ করে সামনে বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে নম্র হাসল। বৃদ্ধ লোকটির মাথায় ধবধবে সাদা চুল, চোখে মুখে তীক্ষ্ণ চিন্তার ছাপ। এয়ার কন্ডিশনার যুক্ত রুমে বসেও কপালে কয়েক ফোঁটা ঘাম। আরফান প্রেসক্রিপশনটা ঠেলে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, রিপোর্ট খুব একটা ভালো আসেনি চাচা। এই বয়সে একটু নিয়ম মাফিক না চললে চলে, তবে এখনই খুব একটা ভয়ের কিছু নেই। 7 দিনের ওষুধ দিয়েছি, ঠিকঠাক ওষুধ খান, ব্যথা কমলে ভালো, নয়তো একজন কার্ডিওলজি স্পেশালিস্ট দেখাতে হবে। অযথা চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি। এই বয়সে এসব স্বাভাবিক। কিছুদিন একটু নিয়ম মাফিক চলুন, দেখা যাক কি হয়। আরফানের কথায় বৃদ্ধের চিন্তা কিছু কমল বলে মনে হলো না। বয়স্ক লোকটির পাশে থাকা জোয়ান মতো লোকটি আরও অস্থির হয়ে উঠল। ছেলেটার বয়স 25-এর বেশি হবে না। চোখে মুখে একটা আদর আদর ভাব আছে। ছোট থেকে কোলে কোলে বড় হওয়া ছেলেদের মুখে এই ভাবটা বেশি থাকে, একটু আহ্লাদি ভাব। অল্পতেই অস্থির হয়ে ওঠাই এদের স্বভাব। আরফান কাটা কাটা চোখে ছেলেটিকে পর্যবেক্ষণ করল। ছেলেটির চোখের দৃষ্টি অস্থির। সে সেই অস্থিরতা নিয়েই প্রশ্ন করল, এনিথিং সিরিয়াস ডক্টর? ওনার অ্যাটাক ফ্যাটাক হওয়ার সম্ভাবনা নেই তো? আমি আর দাদু একা বাড়িতে থাকি, হঠাৎ অ্যাটাক ফ্যাটাক হয়ে গেলে ঝামেলা। বাবা জাস্ট খুন করে ফেলবে আমায়। আরফান ছেলেটির দিকে তাকিয়েছিল। ছেলেটির কথা শুনতে শুনতে পুরো ব্রু জোড়া খানিকটা কুঁচকে এলো। ছেলেটা বেশি কথা বলে। এই বয়সে ছেলেদের অযথা বকবক করা শোভা পায় না, কিন্তু এই ছেলেটাকে বাচ্ছে। ছেলেটার কথায় একটু শিশুসুলভ ভাব আছে। আরফান একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে ঠেস দিয়ে বসলো। আরফান মেডিসিন ডাক্তার, কার এখন অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে তা তার জানার কথা না। তাছাড়া হার্ট অ্যাটাকটা অধিকাংশ সময় আকস্মিক। কিছু কিছু ক্ষেত্রে যে সূক্ষ্ম লক্ষণ দেখা যায় না তা নয়, লক্ষণ দেখা যায়। রোগী সেই লক্ষণগুলো ঠিকঠাক বলতে পারলে অ্যাটাকের আগেই কিছু একটা ব্যবস্থা নিতে পারে চিকিৎসক। তাই বলে এভাবে আগাম জানা সম্ভব নয়। আরফান ডাক্তার বলেই তো আর বলতে পারে না, অমুক সাহেব আপনি শনিবার সকাল 10টায় হার্ট অ্যাটাক করবেন, আপনার উচিত সকাল 6টায় হাসপাতালে এসে বসে থাকা, নয়তো কিল্লাফতে। বিষয়টা ভাবতেই কেমন অদ্ভুত লাগছে।
আরফান মৃদু শ্বাস টেনে বলল, তা বলতে পারছি না, তবে ওষুধগুলো ঠিকঠাক নিন আর অযথা চিন্তাভাবনাগুলোকে একদম লাল কার্ড দেখিয়ে দিন। ইনশাল্লাহ এমন কিছু হবে না। বৃদ্ধ ও তার নাতির সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাদের বিদায় করলো আরফান। তাড়াহুড়ো করে আবারও ঘড়ির দিকে তাকালো, 4:30। এর মধ্যেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো পরবর্তী রুগী। আরফান হাতের কাছে ফাইলগুলো গুছাতে গুছাতে সামনে না তাকিয়ে বলল, বসুন প্লিজ। আগন্তুক নিঃশব্দে বসল। আরফান দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকাতেই অবচেতন মনটা খানিক চমকে উঠল। বুকের ভেতরটা পরিচিত প্রশ্নে উথাল পাথাল হয়ে উঠল। এই মেয়ের এখানে কি? আবারও নতুন কোনো এলিগেশন লাগাতে আসছে নাকি? আরফান নিজের অজান্তে প্রশ্ন করল, আপনি এখানে? নম্রতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ডাক্তার দেখাতে এসেছি। আরফান বিরক্ত হয়ে বলল, ডাক্তার দেখানোর মতো কি হয়েছে আপনার? দেখুন, ফালতামি করার মতো সময় আমার হাতে নেই। ইউ মে লিভ। আরে বাইরে ভিজিট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গোটা 2 ঘন্টা অপেক্ষা করার পর ঢুকেছি, আর আপনি বলছেন চলে যেতে? আশ্চর্য। নিন বসুন, চিকিৎসা করুন। আরফানের পুরো ভ্রুজোড়া আরও খানিকটা কুঁচকে এলো। নম্রতার প্রতি সে মারাত্মক বিরক্ত। কাল রাতেই আরফান প্রতিজ্ঞা করেছে নম্রতার সাথে এ জীবনে দ্বিতীয়বার কথা বলবে না। ভাগ্যের নির্মম পরিহাস, আজও এমন ঘটনা ঘটে গেল। নম্রতা নামের মেয়েটা একদম সামনে এসে দাঁড়িয়ে গেল। জীবনে প্রথমবারের মতো আরফানের পরিকল্পিত চিন্তাভাবনা একদম মাঠে মারা গেল। আরফানের রাগটা আবারও তরতর করে বাড়ছে। আরফান গাল ফুলিয়ে শ্বাস নিল, তারপর নিঃশব্দে টেলিফোনটা তুলে নিল কানে। মৃদু শান্ত স্বরে প্রশ্ন করলো, আর কজন পেশেন্ট বাকি আছে আসাদ? ওপাশ থেকে ফ্যাসফ্যাসে গলায় উত্তর এলো, ছিল কয়জন? তাদেরকে 8টার পর আসতে বলেছি স্যার। আরফান হালকা কেশে গলা পরিষ্কার করলো, ইতস্তত কণ্ঠে বলল, মাত্রই যিনি ঢুকলেন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? জি স্যার, 12 নম্বর সিরিয়াল। কেন স্যার, কোনো সমস্যা? আরফান ক্লান্ত কণ্ঠটা খানিক উঁচু করলো। নম্রতা শুনতে পায় এমন করেই বলল, না কোনো সমস্যা নেই, আমি আজ আর রুগী দেখব না, বেরোচ্ছি। ওনাকে ওনার ফিসটা ব্যাক করে দাও। আসাদ অবাক হলো, বিনয়ী কণ্ঠে বলল, আচ্ছা স্যার। আরফান টেলিফোন নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। চেয়ারের হাতলে থাকা অ্যাপ্রনটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। নম্রতার দিকে ফিরেও তাকালো না। নম্রতা কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলল, আশ্চর্য, পেশেন্ট না দেখেই চলে যাচ্ছেন, এটা কেমন বিহেভিয়ার? আপনার রুগীদের সাথে এমন ব্যবহার করেন? রুগী যদি এখন মরে টরে যায় তার দায়ভার কে নেবে শুনি? আরফান ব্রু কুচকে তাকালো, ঘাড়টা হালকা কাত করে বলল, আপনি মারা যাচ্ছেন নাকি? কই, দেখে তো মনে হচ্ছে না। নম্রতা লাফিয়ে উঠে বলল, বলছেন কি? আপনি এভাবে ফ্লুয়েন্টলি আমার মৃত্যু কামনা করতে পারছেন? মানবতা বলে কিছু নেই? সাংঘাতিক। আরফান এবার চরম বিরক্ত। এই মেয়ের অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়? ঝড়ের মতো হুটহাট কোঠা থেকে আছড়ে পড়ে। আরফানের মন মেজাজকে লন্ডভন্ড করে দিয়ে আবার মুহূর্তেই হাওয়া হয়ে যায়। খানিকটা উদ্ভট, খানিকটা আশ্চর্য। আরফান গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল। যথেষ্ট শান্ত কণ্ঠে বলল, দেখুন মিস নম্রতা মাহমুদ, এটা আমার চেম্বার, কোনো পাগলা কারোর বা নাট্যশালা নয়। আপনি প্লিজ আপনার ড্রামা বন্ধ করুন এবং বাড়ি যান। আপনার মিথ্যা অসুস্থতার গল্পের থেকে সত্যিকার অসুস্থ দুটো পেশেন্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ক্যান ইউ লিভ নাও? নম্রতা যেন আকাশ থেকে পড়ল। বিস্মিত কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন ডক্টর? আমার অসুস্থতাটা আপনার কাছে নাটক বলে মনে হচ্ছে? বি জেন্টাল ডক্টর আরফান, আপনি তো নিজেই দেখলেন কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম সেদিন, দেখেননি? তারপর অসুস্থ অসহায় মেয়ের সাথে এমন ব্যবহার। আর আপনার কি ধারণা টাকা পয়সা গাছে ধরে? আমি টাকা পয়সা খুইয়ে ঢ্যাং ঢ্যাং করে নাটক করতে চলে আসবো, তাও বেছে বেছে আপনার চেম্বারে? আপনি কি আমার প্রেমিক, নাকি আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি? কোনোটাই তো নয়। আপনাকে দেখার জন্য মারা যাচ্ছি এমন সাংঘাতিক ঘটনাও কখনো ঘটবে না। তাহলে? আরফান এবার খানিকটা নরম হলো। অ্যাপ্রনটা চেয়ারে ঝুলিয়ে রেখে ছোট্ট নিঃশ্বাস ফেলল। চেয়ার টেনে বসে সন্দিহান চোখে তাকালো। গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আচ্ছা আপনার সমস্যা বলুন। নম্রতা রহস্যময় হাসল। আরফান গম্ভীর চোখ দুটো মেলে বলল, কি হলো বলুন। কথাটা বলে আরও একবার ঘড়িতে চোখ বুলালো আরফান। নম্রতা ফট করে বলল, নিশাত সাহেবের নাম্বারের চিন্তায় জ্বর উঠে গিয়েছে। মনের থার্মোমিটারের সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে।
আপনি তার নাম্বারটা দিয়ে আমার জ্বরমুক্ত করুন ডক্টর। আরফান ঘড়ি থেকে চোখ ফিরে অন্যমনস্ক দৃষ্টিতে নম্রতার মুখের দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, জি। নম্রতার কথার মূল ভাব উদ্ধার করতে আরফানের অন্যমনস্ক মস্তিষ্ক 2-3 সেকেন্ড সময় নিল। অর্থোদ্ধার করার পর চট করে উঠে দাঁড়ালো আরফান। চোয়াল শক্ত করে বলল, কি আপনি কি মজা করতে এসেছেন এখানে? নম্রতা বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, একদমই না, রোগ সারাতে এসেছি। যেহেতু রোগের ওষুধ আপনার কাছে, সেহেতু রোগ তাড়ানোর দায়িত্বটাও আপনার। নাম্বার চিন্তায় রাতে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, প্রেশার ফল করেছে, তাই ভিজিট দিয়ে নাম্বার নিতে এসেছি। এবারও দিবেন না? আরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। এম এ নির্ঘাত পাগল, আর এম এর পাল্লায় পড়ে সে রীতিমতো ছাগল। একটা নাম্বার জন্য এত কাহিনী করার কোনো মানে হয়? কি এমন সম্পর্ক নিশাদার তার? নিশাদের ইতোপূর্বে কোনো গার্লফ্রেন্ড ছিল কি না মনে করার চেষ্টা করলো আরফান। এই মুহূর্তে মনে পড়ছে না। ছাত্র জীবনে থাকলেও থাকতে পারে, কিন্তু তখন তো এই মেয়ের নিতান্তই বাচ্চা থাকার কথা। নম্রতা আবারও একটা কথা বলায় বিরক্ত কণ্ঠে বলল আরফান, আপনার ভিজিটের জন্য আমি মারা যাচ্ছি না, বারবার ভিজিট করবেন না। আপনার টাকা নিয়ে আপনি বিদায় হন, নাম্বার আমি দেব না, ব্যাস। নম্রতার নাক মুখ ফুলিয়ে বলল, আপনি তো সাংঘাতিক নির্দয় মানুষ, একটা নিষ্পাপ মেয়েকে এভাবে ঘোরাচ্ছেন। আরফান বাঁকা হাসলো। টেবিলের উপর খানিকটা ঝুঁকে এসে বলল, ডোন্ট বি সো সিলি মিস নিমপাতা। আপনি নিষ্পাপ হলে এই পৃথিবীতে কনভিক্টেড কোনো মানুষ থাকবে বলে মনে হয় না। সবাই নিজেকে ইনোসেন্ট বলেই দাবি করবে। নম্রতা রাগী দৃষ্টিতে তাকালো। নিমপাতা? নম্রতাকে এই ডাক্তার ফট করে নিমপাতা বানিয়ে ফেললো। নম্রতা নিজেও খানিকটা ঝুঁকে এলো টেবিলে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি নাম্বার দিবেন কিনা বলুন। আরফান ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, দিব না। নম্রতা বুঝলো এই লোকের সাথে শক্ত হয়ে লাভ নেই, এই লোক নিদারুণ খেলোয়াড়। নম্রতাকে খুব একটা পাত্তা সে দিবে না। নম্রতার মস্তিষ্ক বিজ্ঞের মতো উপদেশ দিল, চোখ বন্ধ করে অপমান সয়ে নে নমু। বিপদের সময় অপমান গায়ে মাখাতে নেই, তেল দে। এই আরশোলাকে হালকা পাতলা তেল দেওয়া যেতেই পারে, বেঁচে থাকলে শোধ নেওয়ার সুযোগ পাবি। ডু ইট ফাস্ট। নম্রতা মস্তিষ্কের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে আরফানের দিকে মায়ামায় চোখে তাকালো। মনের ভেতর থেকে আগ্নেয়গিরি সমান রাগ নিয়ে সে মৃদু হাসলো। ইনিয়ে বিনিয়ে বলল, আমাদের পার্সোনাল প্রবলেমগুলো এখানে টানার কি কোনো মানে হয়? একজন দায়িত্ববান পুরুষ হিসেবে এতটুকু সাহায্য তো আপনি করতেই পারেন। এছাড়া একটা ফোন নাম্বারই তো। এমন অসংখ্য নরম কথাতেও আরফানের মন গলল বলে মনে হয় না। সে অস্থির ভঙ্গিতে বারবার ঘড়ি দেখতে লাগলো। ঘড়িতে 5:30 বাজতেই তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো আরফান। ব্যস্ত কণ্ঠে বলল, টাইমস আপ, আমায় যেতে হবে। নম্রতা গো ধরে বলল, আমার প্রেসক্রিপশন না দিলে আমি যাব না, ভিজিট দিয়ে এসেছি, বিনা পয়সায় নয়। আরফান নম্রতার দিকে তাকালো। আবারও ভিজিট করছে মেয়েটা। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আরফানকে সে কোটি টাকা ডোনেশন দিয়ে ফেলেছে। আরফান একটা কাগজ টেনে নিয়ে কিছু একটা লিখলো, তারপর নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল, আই ডোন্ট ওয়ান্না মিট ইউ এগেইন মিস নম্রতা। নম্রতা কাগজ হাতে নিল, খুশি হয়ে বলল, মি টু। শব্দ দুটো উচ্চারণ করে কাগজের দিকে তাকালো নম্রতা। আরফান ততক্ষণে চেম্বার থেকে বেরিয়ে গেছে। সাদা কাগজে ইংরেজিতে লেখা শব্দগুলো দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো নম্রতার। কাগজের ঠিক মাঝখানে লেখা, ইউ আর ম্যাড, আই ডোন্ট ওয়ান্না মিট ইউ এগেইন। নম্রতা প্রথমে ভীষণ ক্ষুব্ধ, তারপর আশাহত দৃষ্টিতে চেয়ে রইল কাগজটির দিকে। রাগে দুঃখে কাগজটি দুমড়ে মুছে ফেলে দেওয়ার আগ মুহূর্তে কাগজের অপর পৃষ্ঠায় থাকা 11 ডিজিটের নাম্বারটি চোখে পড়ল তার। নম্রতা খুশিতে ঝলমলিয়ে উঠল। শেষমেশ নিশাদের নাম্বারটা পেল সে, সত্যি পেল। এবার নিশ্চয় জবাব মিলবে, এত বছরে জমিয়ে রাখা প্রশ্নের জট খুলবে। বর্ষা শেষ, তবুও সারাদিন ব্যাপী মুষলধারার বৃষ্টি। নাদিম পাজেরো সোডেন গাড়িতে বসে আছে। বৃষ্টির তোড়ে ঘোলা হয়ে আসছে উইন্ডশিল্ড। ড্রাইভার উইপারগুলো সক্রিয় করে দিয়ে হালকা কাশলো, মুখভঙ্গি গভীর করে বলল, শাহবাগের রাস্তায় 2 দিন আগে গর্ত খোঁড়া হয়েছে, বৃষ্টি পানি জমে নাজেহাল কাণ্ড, গাড়ি যাবে বলে মনে হচ্ছে না, আপনার এখানেই নামতে হবে। নাদিম বিরক্ত চোখে তাকালো। বাইরে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে বেরোনো মাত্রই কাক ভেজা নিশ্চিত। এই চকচকে লাল পাজেরো গাড়িটা তার নয়, তার বড়লোক ছাত্রী মৈশী। টিউশনি করে ফেরার সময় একরকম জোর করে গাড়িতে ওঠানো হয়েছে তাকে।
প্রথম দফায় মুখ চোখ গম্ভীর করে না হেঁকেছিল নাদিম। এসব চকমকে গাড়িতে চলার অভ্যাস তার নেই। সে মাটির মানুষ। 2-1 ঘন্টার বৃষ্টিতে কিছু হয় না। কিন্তু বড়লোক বাবার মেয়েদের মধ্যে একটা ন্যাকা ন্যাকা ভাব থাকে। এরা রিজেকশন জিনিসটা সহ্য করতে পারে না। অল্পতেই চোখ মুখ ফুলে অন্ধকার করে টলমলে চোখে তাকায়। সুন্দরী মেয়েদের টলমলে দৃষ্টি উপেক্ষা করা কঠিন। নাদিমও পারেনি। এক সমুদ্র বিরক্তি নিয়ে চকচকে গাড়িতে উঠল। সেই সাথে ড্রাইভার নামক উল্লুক বস্তুটির বক্র চাহনির শিকার হতে হয়েছে। বড়লোকের সুন্দরী মেয়ে যতটা ঢঙ্গি হয়, তাদের ড্রাইভারগুলো হয় ততটাই হারামি। এদের ভাবসাব গাড়ির মালিক থেকে উঁচু। মালিকের সুন্দরী মেয়েরা নাদিমের মতো ছাল চামড়াহীন উদ্ভট ছেলেদের দিকে মায়া মায়া চোখে তাকালেই এদের ষষ্ঠ ইন্দ্রিয় দৌড়াতে শুরু করে। ওসব ছাল চামড়াহীন ছেলেগুলো হয়ে দাঁড়ায় রাজ্যের বিতৃষ্ণার বস্তু। যেন সুযোগ পেলেই রাজত্ব সহ রাজকন্যা নিয়ে ভেগে যেতে পারে বলে মনে হয়। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বাইরে তো বৃষ্টি, এখানে নামলে ভিজে যাব না? এমনিতেও তো ভিজেই আসতেন। সামনে রাস্তা খারাপ থাকলে আমি কি করব? পানি ঢুকে ইঞ্জিন গেলে স্যার তো ছেড়ে কথা বলবে না। নাদিমের মেজাজটা চটে গেল। সে কি ইচ্ছে করে গাড়িতে উঠেছে নাকি? যেচে পড়ে গাড়িতে তুলে এসব রং ঢং অপমানের কারণ কি? নাদিম তার নিজের ক্যারেক্টারে ফিরে এলো। পেছনের সিটে গা এলিয়ে দিয়ে ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল, অন্য কোনো রাস্তা ধরুন, শাহবাগ যাওয়ার আগে আমি নামবো না। ড্রাইভার সন্দিহান চোখে তাকালো। বিরক্ত কণ্ঠে বলল, অন্য কোনো রাস্তা চিনি না, সব রাস্তায় জল আটকা আছে। আপনাকে এখানেই নামতে হবে। আপনার ম্যাডামকে ব্যাপারটা জানান, উনি কি বলেন শুনেই নেমে যাব। ড্রাইভার ঢোক গেল। ফ্রন্ট ক্লাসে নাদিমের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে নিশ্চুপ হয়ে বসে রইল। নাদিমকে চিন্তাহীন বসে থাকতে দেখে বাধ্য হয়ে ম্যাডামকে ফোন লাগালো। 2-1 মিনিট হু হা করে চরম বিরক্তি নিয়ে গাড়ি চালাতে মন দিল। কয়েক মিনিট চলার পর নাদিম তার নিজস্ব কায়দায় বলল, ওই মিয়া, গাড়ি থামাও। ড্রাইভার কপাল কুঁচকে বলল, কেন? ছোট ম্যাডাম আপনাকে হলের সামনে নামিয়ে দিতে বলেছে। একটা থাপড় দিয়ে গাল লাল করে ফেলমু। যা কইছি করো। গাড়ি থামাইতে কইছি থামাবা, ব্যাস। মুহূর্তেই নাদিমের কথার টোন পরিবর্তন হয়। খানিকটা থমকে গেল ড্রাইভার। গাড়ি থামিয়ে বিস্ফোরিত চোখে তাকালো। নাদিম ভরা বৃষ্টিতে গাড়ি থেকে নামলো। জানালার কাছে টোকা দিয়ে কাঁচ নামাতে বলল। ড্রাইভার যন্ত্রের মতো গাড়ির কাঁচ নামালো। নাদিম জানালায় 2 হাত রেখে শক্ত কণ্ঠে বলল, তোর ম্যাডামকে গিয়ে বলবি এসব বালছাল গাড়িতে আমি উঠি না। আর হ্যাঁ, পরের বার আমার সামনে এমন পাট দেখাইলে জিগারের ডাল দিয়া পিটাইয়া তোর পাট ছুটাই দিমু। বুঝছস কি কইছি? নাদিমের কথায় হতভম্ব চোখে তাকিয়ে রইল ড্রাইভার। চোখে মুখে অবিশ্বাস। ড্রাইভারের হতভম্ব দৃষ্টিকে উপেক্ষা করে নাদিম শাহবাগের দিকে হাঁটা দিল। চালচলনে অদ্ভুত এক সুখ সুখ ভাব। ভিজে চুপচুপে ফ্যাকাশে শরীরটাতে যেন অনবিল শান্তি। ড্রাইভারের হতভম্ব দৃষ্টি হঠাৎই সরে গেল না। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, হাতিরপুল থেকে শাহবাগ হেঁটে যাবে নাকি লোকটা? নাদিম উদ্দেশ্যহীন হাঁটছে। চালচলনে কোনো তাড়া নেই। হাঁটু সমান জলে অযথা দৌড়াদৌড়ির কোনো মানে হয় না। আস্তে ধীরে হাঁটলেও সন্ধ্যার আগে ভার্সিটির নির্দিষ্ট হলে পৌঁছে যাবে। অত অস্থির হয়ে লাভ নেই। জীবনটা ছোট, এর প্রতিটি মুহূর্ত উপভোগ করার বুদ্ধিমানের কাজ। নাদিম নিজেকে বুদ্ধিমান বলেই দাবি করে। এই যে হাঁটু সমান পানিতে পা উঁচিয়ে হাঁটছে, এই হাঁটাটাও বেশ উপভোগ করছে নাদিম। নতুন ভঙ্গিতে হাঁটতে তার ভালো লাগছে। তাছাড়া সঙ্গীহীন পথ চলার মুক্ত মস্তিষ্কটা মৌসির কথা ভাবারও সময় পাচ্ছে। এটা প্রয়োজন। মৌসিকে নিয়ে হালকা পাতলা ভাবার প্রয়োজন আছে তার। নাদিমের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, মৌসিকে খুব বেশি দিন পড়ানো তার হবে না। মোটা অঙ্কের বেতনের জন্য এতদিন টিকে থাকলেও সেই টিকে থাকাটা বেশি দিন টিকে থাকবে না। মেয়েটার চাহনি অন্যরকম। কিশোরী মেয়েদের চাহনিতেই সমস্যা। তার থেকেও বড় সমস্যা, এরা নাদিমের মতো উলটপালট উচ্ছৃঙ্খল ছেলেদের প্রতি আকৃষ্ট হয়। নম্রভদ্র সুশৃঙ্খল ছেলেদের প্রতি তাদের তেমন ফ্যান্টাসি কাজ করে না। মেয়েটা ইদানিং নাদিমের কথায় মুগ্ধ হতে শুরু করেছে। নাদিমের অপছন্দনীয় কথাগুলো আজকাল তার ভালো লাগছে। বিষয়টা চিন্তার, ভীষণ চিন্তার। বারান্দার কোনায় টিমটিমে আলো জ্বলছে, হলদে আলো। বারান্দার রেলিং মেঝে সব ভিজে একাকার। ফ্লোরের কোনায় পানি জমে আছে। নম্রতা পানিটুকুকে পাশ কাটিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। চোখের সামনে কালো অন্ধকার আকাশ।
ঠান্ডা শীতল পরিবেশে শীত করছে নম্রতার। আবার মুহূর্তেই ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। হাতে ধরে রাখা মোবাইলটির দিকে তাকাতেই গলা শুকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে নীরাকে ভীষণ প্রয়োজন ছিল তার, কিন্তু নীরা নেই। কাল দুপুরেই প্রয়োজনীয় ফোন পেয়ে বাড়ি ছুটেছে সে। নম্রতা কাঁপা কাঁপা হাতে নিশাদকে কল করলো। প্রতিবারের মতো এবারও কল ঢোকার আগেই কেটে দিল। ঝপঝপে ভেজা ফ্লোরটাতে পা চাপিয়ে বসে পড়ল সে। আবারও গরম লাগছে, প্রচণ্ড গরম, সেই সাথে পানি পিপাসা। নিশাদকে কল করার সাহস বা শক্তি কিছুই পাওয়া যাচ্ছে না। নিশাদকে কল করার পর অবশিষ্ট আশাটুকু যদি নিরাশা হয়ে যায়, তখন কি নিয়ে বাঁচবে নম্রতা? মোবাইলটা কোলে নিয়ে বেশ কিছুক্ষণ উদাসীন বসে রইল নম্রতা। আকাশে বিদ্যুৎ চমকালো। প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস হিসেবে নিচে উঠল গাছপালা। শাখা প্রশাখার আন্দোলনে চারপাশ মুখরিত হয়ে উঠল। কিন্তু নম্রতার সাড়া নেই। কালো মায়াময় চোখ দুটো মেলে তাকিয়ে আছে বহু দূরে, দৃষ্টি শূন্য। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিল। নিজেকে শক্ত করে নিশাদের নাম্বার ডায়াল করলো। প্রথমবার বাজলো, রিসিভ হলো না। অধৈর্য নম্রতা আবারও ডায়াল করলো। কল কেটে যাওয়ার আগ মুহূর্তে কল রিসিভ হলো। ওপাশ থেকে গম্ভীর ভরাট কণ্ঠে সালাম দিয়ে উঠল কেউ। নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না। গলা থেকে কথা বেরোচ্ছে না। বহু কষ্টে সালামের জবাব নিতেও ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল, জি, কে বলছেন? আপনি নিশাদ সাহেব? ওপাশ থেকে খুব মেজাজে উত্তর, সাহেব কিনা বলতে পারছি না, তবে নিশাদ নিশ্চয়ই। কিন্তু আপনি কে? মাফ করবেন, চিনতে পারছি না। নম্রতার ভেতরে উথাল পাতাল চিন্তাকে চাপা দেওয়ার চেষ্টা করে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আমি নম্রতা মাহমুদ। নম্রতা? আপনাকে কি আমার চেনার কথা? আসলে এই নামে কাউকে আমি চিনি বলে মনে পড়ছে না। কিছু মনে না করলে আরেকটু ডিটেলস পরিচয় দেওয়া যাবে আমার চেনার মতো? নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে বলল, আপনার সাথে আমার দেখা হয়েছিল মাসখানেক আগে কক্সবাজারে। আপনার বন্ধুর সাথে একটা ঝামেলা বেঁধে গিয়েছিল আমার, মনে পড়েছে? ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর উৎসাহী কণ্ঠে উত্তর দিল, আরে চিনতে পেরেছি, সরি, প্রথমটায় গুলিয়ে ফেলেছিলাম। কেমন আছো? নিশাদের কথায় খানিকটা থমকালো নম্রতা। নিশাদের কথার টোন পাল্টে গিয়েছে। তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে নিশাদ তার পূর্ব পরিচিত। বহু বছর পর হঠাৎ তাদের কুশলাতি বিনিময় হচ্ছে। নম্রতা একটু চুপ থেকে বলল, আপনি আমায় চিনেন? নিশাদের স্বাভাবিক উত্তর, চিনব না কেন? কিভাবে চিনেন? তুমি যেভাবে চিনো সেভাবেই। নম্রতা বুঝতে না পেরে বলল, মানে? নিশাদ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, তুমি হঠাৎ আমায় ফোন করলে, কোনো প্রয়োজন ছিল? নম্রতা সব গুলিয়ে যাচ্ছে। এই লোকটি ঠিকঠাক উত্তর দিচ্ছে না, নাকি নম্রতা ঠিকঠাক প্রশ্নই করতে পারছে না? নম্রতা কি সোজাসাপটা জিজ্ঞেস করবে? নম্রতাকে চুপ থাকতে দেখে ওপাশ থেকে বলল, হ্যালো হ্যালো নম্র, শুনছো? নম্রতা ফট করে প্রশ্ন করলো, আপনি কি সে? তুমি আমাকে খুঁজছিলে? তো আমি যে সে হব এটাই স্বাভাবিক। নম্রতা কি বলবে বুঝতে পারছে না। নিশাদ কথার প্রেক্ষিতে কথাটা বলল নাকি সবটা বুঝে বলল সেটাই বোঝা যাচ্ছে না। নম্রতা বুঝলো এভাবে সম্ভব না, সরাসরি কথা বলে মিটমাট করতে হবে। তাছাড়া কথাগুলো গুছিয়ে নিতে হবে। নম্রতার সময় দরকার। নম্রতা বেশ ভেবেচিন্তে বলল, আমি খুব প্রয়োজনে ফোন দিয়েছি আপনাকে, কিন্তু প্রয়োজনটা ফোনে বুঝাতে পারছি না। আপনার সাথে একটু দেখা করা যাবে প্লিজ? নিশাদ খানিক চুপ থেকে বলল, আমার সাথে দেখা করতে হবে কেন? দেখা হলে বলি। নিশাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বেশ, তবে আজকালের মধ্যে সম্ভব হবে না। বাবা মাকে নিয়ে রাজশাহী এসেছি, এখানে পার্সোনাল কিছু সমস্যার জন্য 2-4 দিন থাকতে হচ্ছে। আমি ঢাকায় ফিরে তোমায় কল দেই। অনিশ্চিত সময়ের অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। ছোট্ট করে বলল, আচ্ছা। ওপাশ থেকে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল নিশাদ, পড়াশোনা কেমন চলছে, নাকি এখনও ফাঁকিবাজি চলে? নিশাদের একটা প্রশ্নে দুনিয়া ঘুরে গেল নম্রতার। কে এই নিশাদ? নম্রতা সম্পর্কে কিভাবে জানে এত? তাহলে কি সত্যি নিশাদই সে? নম্রতার উত্তর না পেয়ে আবারও কথা বলল নিশাদ, তুমি সত্যি এত কম কথা বলো নাকি পাল্টে গিয়েছো? আপনি কে? কিভাবে চিনেন আমায়? তুমি জানো না কিভাবে চিনি? তুমি আমাকে চিনে ফেলেছো, অথচ আমি তোমায় চিনব না? অদ্ভুত। নম্রতা শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে চিনি না।
নিশাদ অবাক হয়ে বলল, তাহলে খুঁজছো কেন? নম্রতা কিছু বলবে তার আগেই ব্যস্ত কণ্ঠে বলে উঠল নিশাদ, বাবা ডাকছে নম্র। এখন আর কথা বলতে পারছি না, তোমায় বরং ঢাকায় ফিরে কল করি। রাজশাহী এই জায়গাটাতে নেটওয়ার্ক একটু স্লো। রাজশাহী কি করছেন? নিশাদ ইতস্তত করে বলল, এসেছি দুটো কাজে। এখানে জমিজমা সংক্রান্ত কিছু ঝামেলা হচ্ছে। খারিজ টারিজ করতে স্থানীয় ভূমি অফিসে ভীষণ দৌড়ঝাঁপ চলছে। আর দ্বিতীয় কাজটা হলো, বাবা মা একটা মেয়ে দেখছেন। নম্রতা হঠাৎ রাগ লাগলো। এই লোক যদি সে হয়ে থাকে তাহলে তার সে বিয়ে করে ফেলছে, আর নিচে নিচে সেই খবরও দেওয়া হচ্ছে। নম্রতার তপ্ত কণ্ঠে বলল, তো বিয়ে করা হচ্ছে? নিশাদ খানিক ইতস্তত করলো, খানিক চুপ থাকলো, তারপর কণ্ঠটাকে যথাসম্ভব সহজ করে বলল, এখনই হচ্ছে না, তবে কথা চলছে। বয়স হয়ে যাচ্ছে, বিয়ে তো করতেই হবে, আর বাবা মা চাপ দিচ্ছে। নম্রতা চাপা তেজ নিয়ে বলল, ভালো, করে ফেলুন বিয়ে। তার আগে নম্রতার কথার মাঝেই বলে উঠল নিশাদ, আচ্ছা নম্র, বিয়ে নিয়ে আলাপটা পরে করি, আপাতত রাখতে হচ্ছে, বাবা ডাকছে। নম্রতা কিছু না বলে ফোনটা কাটলো। মাথা ভর্তি কনফিউশন আর প্রশ্ন নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। জীবনটা এত কমপ্লিকেটেড কেন? চারপাশে প্রশ্নের পর প্রশ্ন, উত্তরের খাতাটা সবসময় মতোই শূন্য, সাদা। আকাশে মেঘ নেই, উজ্জ্বল রোদে ঝলমল করছে চারপাশ। ডিপার্টমেন্টের সামনে গোল হয়ে দাঁড়িয়ে আছে নম্রতা ও তার বন্ধুরা। নাদিম কিছুক্ষণ পর পর হাঁচি দিচ্ছে, চোখ মুখ লাল, জিহ্বা বিষাদ। মন মেজাজও চটে আছে খুব। ছোটোখাটো কথাতেই রেগে মেগে গলা চড়াচ্ছে, গালাগাল দিচ্ছে। নম্রতার গায়ে সাদা সালোয়ার কামিজ, চোখ মুখ ফ্যাকাশে। একটু খেয়াল করলেই চোখের কার্নিশে দেখা যাবে নির্ঘুম রাতের কালো ছোপ দাগ। অন্তুর গায়ে ঢোলা ঢোলা টি শার্ট, হাতে পানির বোতল। কোনো এক অদ্ভুত কারণে কিছুক্ষণ পরপর ঢকঢক করে পানি গিলছে সে। কিছুক্ষণ আগে ক্লাস শেষ হয়েছে, আড্ডাটাও বেশ জমে এসেছে। আড্ডার মূল বিষয়বস্তু লেখক রিচার্ড ডকিন্সকে নিয়ে। যখন সবাই যুক্তি দাঁড় করাতে ব্যস্ত ছিল, তখনই ধীর পায়ে পাশে এসে দাঁড়ালো নীরা। গায়ে তার সবুজ রঙের শাড়ি, মুখে হালকা সাজের রেখা। নীরা পাশে এসে দাঁড়াতেই থমকে গেল সবাই, প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখে। পাঁচজোড়া চোখের নীরব দৃষ্টিতে নীরা কেমন ভ্যাবাচাকা খেয়ে গেল। সবার দিকে চোখ বুলিয়ে হাসার চেষ্টা করলো। ছোঁয়া চশমাটা নাকের ডগায় নামিয়ে বিস্মিত কণ্ঠে বলল, শাড়িতে তোকে হেব্বি লাগছে, কিন্তু আজ তো ভার্সিটিতে কোনো অকেশন নেই, শাড়ি পরেছিস কেন দোস্ত? নাদিম অধৈর্য কণ্ঠে বলল, তুই কইতে টপকাইলি? তুই না বাড়িতে গেছিলি? আর এসব মানজার কারণ কি? মতলব তো সুবিধার না মামা। বিয়ে করে লাইছিস নাকি? দাওয়াত দাস নাই? তোর বিয়ে মানি না, ফুট। নাদিমের সাধারণ কথাটাতেই উপস্থিত একজনের বুক ধক করে উঠল, গলায় আটকে গেল নিঃশ্বাস। হতভম্ব অসহায় চোখে চেয়ে রইল নীরার ফর্সাটে মুখে। নীরা হাসার চেষ্টা করে বলল, তোদের না বলে বিয়ে করব নাকি? বাসা থেকে ছেলে ঠিক করেছে, তার সাথেই দেখা করার কথা আজ, ভার্সিটির পাশের রেস্টুরেন্টটাতেই। কথাটা শেষ করতে পারল না নীরা, তার আগেই একজোড়া চোখ আটকে গেল তার চোখ। সেই পাগলাতে দৃষ্টিতে ভেতরটা কেমন কেঁপে কেঁপে উঠতে লাগলো নীরার। সেই চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে কথাটা শেষ করলো নীরা, তাই তোদের সাথে দেখা করতে এলাম, খুব নার্ভাস ফিল করছি, দোয়া কর বিয়েটা যেন হয়ে যায়। অন্তুর হাতের বোতলটা দুমড়ে মুচকে গিয়েছিল সে অনেক আগেই। নীরার কথাটা শেষ হতেই বোতলটা ছুঁড়ে ফেললো দূরে, নিঃশব্দ সরে গিয়ে নিজের বাইকের উপর বসলো। বাইক স্টার্ট দিতে চেঁচিয়ে উঠল নাদিম, ওই হালায় যাস কই, ক্লাস করবি না? নাদিমের কথার কোনোরূপ উত্তর না দিয়ে বাইক ছোটালো অন্তু। সেদিকে তাকিয়ে একসাথে 5টা হৃদয় থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস। কী বা করার আছে তাদের? নীরার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জান বের করে ছেড়ে দিত তারা, কিন্তু বন্ধুই যখন বন্ধুর প্রতিপক্ষ, তখন যে পরিস্থিতিটা বড্ড অসহায়। বন্ধুর জন্য বান্ধবীকে কি আদৌ কিছু বলা যায়? দুজনেই যে আপন, একদম নিজের।